2024 সালের রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা করলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। তো আপনারা জানেন যে সাধারণত রাজ্যের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচারের স্নাতক স্তরের কোর্সে ভর্তির জন্য প্রতি বছর জয়েন্ট পরীক্ষা নেওয়া হয়ে থাকে। তো এবছরের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। 28 এপ্রিল 2024 রবিবার করা হলো পরীক্ষার দিন এবং সেই সাথে অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেল। ফর্ম ফিল আপ চলবে 31 জানুয়ারি পর্যন্ত। তো যারা এখনও ফর্ম ফিল আপ করেননি বা করতে চাইছেন, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে আজকে আলোচনা করব পরীক্ষার নানান বিষয় ও দেখাবো কিভাবে আপনারা ফর্ম ফিল আপ অনলাইনে করবেন। তো চলুন বন্ধুরা, সর্বপ্রথম আমরা জেনে নিই এই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে বসতে গেলে এবং ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার ও ফার্মেসি কোর্সে অ্যাডমিশন নিতে গেলে কী কী যোগ্যতা থাকতে হবে। তো সর্বপ্রথম আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপিয়ারিং ইন দ্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2024। প্রথমত দেখুন, সিটিজেনশিপ। অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট আছে, ক্যান্ডিডেট আছে, তাকে কিন্তু অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। আর ওসিআই অর্থাৎ ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের যে সমস্ত ওভারসিজ সিটিজেনগুলো আছে তারা কিন্তু এদের পরীক্ষায় বসতে পারবে, তবে শুধুমাত্র আনরিজার্ভ যে সিটগুলো আছে সেই সিটগুলোর ক্ষেত্রে তারা কিন্তু বসতে পারবে। দ্বিতীয় যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড দ্য 12th স্ট্যান্ডার্ড or its equivalent examination before 2024 or appearing in the 12th standard or its equivalent examination in 2024। অর্থাৎ অ্যাপ্লিকেন্টকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে অথবা উচ্চ মাধ্যমিকের সমতুল্য কোনো পরীক্ষায় 2024-এর আগে পাশ করতে হবে, অথবা যে সমস্ত ক্যান্ডিডেটরা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিংবা তার সমতুল্য পরীক্ষায় বসতে চলেছেন তারাই কেবলমাত্র এই পরীক্ষায় বসতে পারবে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব এজ রেস্ট্রিকশন কী রয়েছে, বয়সের লিমিটটা কী আছে। তো লোয়ার এজ লিমিট ইজ 17 ইয়ার্স অফ অ্যাজ অফ 31 ডিসেম্বর 2024। অর্থাৎ 2024 সালের 31 ডিসেম্বর অনুযায়ী বয়স কিন্তু 17 বছর অবশ্যই হতে হবে এবং এর সর্বোচ্চ বয়স সীমার কোনো লিমিট এখানে নেই। তো বন্ধুরা বুঝতে পারছেন, এখানে কিন্তু সর্বনিম্ন যে বয়স লিমিটটা এখানে দেখানো হয়েছে সেটা 17 বছর অবশ্যই থাকতে হবে। এবং এখানে বলেছে হাউএভার ফর অ্যাডমিশন টু দ্য ডিগ্রি লেভেল মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্স অর দ্য আপার এজ লিমিট ইজ 25 ইয়ার্স অ্যাজ অফ 31 ডিসেম্বর 2024। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি অ্যাডমিশন নিতে চলেছেন তাদের কিন্তু বয়সটা অবশ্যই 25 বছরের উপরে হতে হবে। সেটা 31 ডিসেম্বর 2024 অনুযায়ী যেন বয়স অবশ্যই 25 বছর হয়, তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেট বা অ্যাপ্লিকেন্টরা এই মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্সে অ্যাডমিশন নিতে পারবে। তো উল্লেখিত যে সমস্ত শর্তগুলোর কথা আমি বললাম, এগুলো থাকা মানে এই নয় যে আপনি এই কোর্সগুলিতে অ্যাডমিশন নিতে পারবেন। তো এই কোর্সগুলিতে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার ও ফার্মেসি কোর্সে অ্যাডমিশন নিতে গেলে আলাদা কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো তো এবার আমরা জেনে নেব। তো একাডেমিক ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশনের জন্য যেগুলো আছে, প্রথমত দেখাবো জেনারেল ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন ইন্টু ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি কোর্সেস। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি কোর্সে অ্যাডমিশন নিতে গেলে যে সাধারণ ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আমরা এবার জেনে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাজ পার AICTE অর অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস শুড হ্যাভ পাস 12 এক্সামিনেশন উইথ ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, বায়োলজি, ইনফরমেশন প্র্যাকটিস, বায়োটেকনোলজি, টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স, business studies, entrepreneurship as given in the table 8.4 in AICTE approval process handbook। অর্থাৎ এখানে বলেছে AICTEর অনুযায়ী যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাডমিশন নিতে চলেছেন তাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, ম্যাথামেটিক্সে পাস করতে হবে, ম্যাথামেটিক্স থাকতে হবে, ফিজিক্স থাকতে হবে, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অথবা ইনফরমেশন টেকনোলজি, যে কোনো সাবজেক্ট কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি কোর্সে ভর্তি হতে চলেছেন, অ্যাডমিশন নিতে চলেছেন, তাদের কিন্তু এই সমস্ত সাবজেক্টগুলো অবশ্যই থাকতে হবে এবং পাস করতে হবে প্রত্যেকটা সাবজেক্টে। এবং দেখবেন নিচে দেখবেন এগ্রিকালচার স্ট্রিম, যারা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনায় অ্যাডমিশন নিতে চলেছেন তাদের কিন্তু অবশ্যই 45% মার্কস থাকতে হবে। সাধারণত এই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু 45% মার্কস কিন্তু থাকতে হবে এবং 40% ইন কেস অফ ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দ্য রিজার্ভ ক্যাটাগরি, যাদের ST SC OBC সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু 40% মার্কস থাকতেই হবে অবশ্যই। তার পরবর্তী যে শর্তটা আছে, মাস্ট হ্যাভ পাসড ইন ইংলিশ ইন 12th স্ট্যান্ডার্ড ইকুইভ্যালেন্ট উইথ এক্সামিনেশন অ্যাট দ্য লেভেল অ্যাটলিস্ট 30% মাস্ট। অর্থাৎ এই সমস্ত স্টুডেন্টদের কিন্তু ইংরেজিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে 30% মার্কস নিয়ে কিন্তু পরীক্ষা পাস করতে হবে, তারপরে কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি কোর্সে অ্যাডমিশন নিতে পারবে। তো এবার আমরা জেনে নেব জেনারেল ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন টু দ্য ফার্মেসি কোর্সে। যে সমস্ত অ্যাপ্লিক্যান্টরা ফার্মেসি কোর্সে অ্যাডমিশন নিতে চলেছেন তাদের কি ক্রাইটেরিয়া, কি যোগ্যতা থাকতে হবে। প্রথমত দেখতে পাচ্ছেন এখানে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড 12 এক্সামিনেশন উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অর প্র্যাকটিক্যাল অর প্রজেক্ট wherever applicable in all 3 subjects as stated above।
অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট বা অ্যাপ্লিকেন্টরা ফার্মেসি কোর্সে অ্যাডমিশন নিতে চলেছেন তাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অথবা বায়োলজি কম্পালসারি সাবজেক্ট হিসেবে কিন্তু তাদেরকে থাকতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে। এবং তার পরের পয়েন্ট বলেছে মাস্ট হ্যাভ অবটেন অ্যাটলিস্ট 45% মার্কস, এবং 45% মার্কস কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে থাকতে হবে। 45% মার্কস কিন্তু থাকতে হবে এবং 40% ইন কেস অফ ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু রিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ যে সমস্ত অ্যাপ্লিক্যান্টরা এসটি, এসসি, ওবিসি রিজার্ভ ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে কিন্তু 40% মার্কস লাগবে। তারপরে পয়েন্ট যেটা বলেছে মাস্ট হ্যাভ পাসড ইংলিশ ইন দ্য 12th এক্সামিনেশন উইথ অ্যাটলিস্ট 30% মার্কস। এখানে বলতে চেয়েছি যে 30% মার্কস অবশ্যই কিন্তু ইংরেজিতে থাকতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। এবং তার পরের পয়েন্ট দেখতে পাচ্ছেন দ্য বোর্ড অফ দ্য সেড কোয়ালিফাইং এক্সামিনেশন মাস্ট বি রিকগনাইজড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট কনসার্ন। সংশ্লিষ্ট রাজ্য সরকারের কোনো গভর্নমেন্টের কোনো বোর্ড অথবা কেন্দ্রীয় সরকারের কোনো গভর্নমেন্টের বোর্ড থেকে কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু পাস করে থাকতে হবে। তারপরে আমরা দেখে নেব জেনারেল ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন ইন্টু 5-year ডিগ্রি কোর্স ইন আর্কিটেকচার। যারা আর্কিটেকচারের 5 বছর কোর্সে অ্যাডমিশন নিতে চলেছেন তাদের জন্য কি ক্রাইটেরিয়া আছে এখানে আমরা জেনে নেব। প্রথমত দেখতে পাচ্ছেন as per the norms and standards of the Council of Architecture, no candidate shall be admitted to an architecture course unless he has passed an examination at the end of the 12th scheme of examination with 50% marks in physics, chemistry and mathematics taken together with individual pass marks and also 50% marks in aggregate of the 12th level examination। অর্থাৎ এখানে বলতে চাইছি যে সমস্ত এখানে কাউন্সিল অফ আর্কিটেকচারের নিয়ম অনুযায়ী কোনো অ্যাপ্লিক্যান্টই কিন্তু আর্কিটেকচার কোর্সে ভর্তি হতে পারবে না যদি না সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মিনিমাম 50% মার্কস না নিয়ে পাস করে। অর্থাৎ এখানে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 50% মার্কস থাকতেই হবে। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ইন্ডিভিজুয়ালি 50% মার্কস থাকতেই হবে এবং সর্বমোট টোটাল কিন্তু আপনার কিন্তু 50% মার্কস অবশ্যই থাকতে হবে। তো এই সমস্ত স্টুডেন্টরা যারা 50% মার্কস নিয়ে পাস করেছেন তারাই কিন্তু কেবলমাত্র আর্কিটেকচার 5 বছর যে কোর্স আছে আর্কিটেকচারের সেই কোর্সে কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। তো বন্ধুরা এবার আমরা জেনে নেব জেনারেল ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন ইন্টু মারিন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট বা অ্যাপ্লিক্যান্ট যারা মারিন ইঞ্জিনিয়ারিং কোর্সে অ্যাডমিশন নিতে চলেছেন তাদের জন্য কি এখানে জেনারেল ক্রাইটেরিয়া রয়েছে। অ্যাজ পার দ্য নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ দ্য ডিরেক্টর জেনারেল অফ শিপিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ক্যান্ডিডেটস মাস্ট পাস higher secondary examination of West Bengal Council of Higher Secondary Education or equivalent examination from recognized council board in regular class mode with 60% marks in physics, chemistry and mathematics taken together and with individual pass marks both in theory and practical project wherever applicable in each of the said subject, minimum 50% marks in English as subject in either 10 standard or the equivalent 12 standard। অর্থাৎ এখানে বলেছি যে সমস্ত ছাত্ররা উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সে 60% মার্কস আছে এই করে সাবজেক্টে এবং থিওরি এবং প্র্যাকটিক্যাল প্রজেক্টে যাদের 60% মার্কস আছে এবং মিনিমাম ইংরেজিতে 50% মার্কস রয়েছে, সেটা মাধ্যমিকে হতে পারে এবং উচ্চ মাধ্যমিকে হতে পারে, তারাই কিন্তু এই কোর্সে অ্যাডমিশন নিতে পারবেন। তো এখানে আরও অনেকগুলো কিন্তু এখানে এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোশ্চেন পেপারের প্যাটার্নগুলো ঠিক কেমন হবে। অল কোশ্চেন্স উইল বি মাল্টিপল চয়েস কোশ্চেন্স উইথ 4 অপশনস এগেনস্ট ইচ কোশ্চেন। দেয়ার উইল বি 3 ক্যাটাগরিজ অফ কোশ্চেন্স ইন ইচ সাবজেক্ট। অর্থাৎ এখানে বলেছে যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, এমসিকিউ হবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য 4টে অপশান কিন্তু দেওয়া হবে, তার মধ্য থেকে সঠিক অপশানটাকে আপনাকে কিন্তু বেছে নিতে হবে এবং বলেছে যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 3টে কোশ্চেন ক্যাটাগরিজ থাকবে, কোশ্চেন ক্যাটাগরিজ 1, ক্যাটাগরিজ 2 এবং ক্যাটাগরিজ 3। তো চলুন এবার দেখে নেই যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য ক্যাটাগরিতে কটা করে প্রশ্ন থাকবে এবং কত নম্বরের প্রশ্ন হবে ওগুলো। তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন প্রথমে ম্যাথামেটিক্সের জন্য ক্যাটাগরি 1-এ থাকবে 50টা প্রশ্ন এবং 50টা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের মান হবে 1 নম্বর এবং ক্যাটাগরি 2-এতে থাকবে 15টা কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেনের মান হবে কিন্তু 2 নম্বর এবং কোশ্চেন ক্যাটাগরি 3-তে 10টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের মান হবে 2 নম্বর। এরকমভাবে কিন্তু 75 অর্থাৎ 75টা প্রশ্ন থাকবে এবং টোটাল মার্কস হবে 100 নম্বর। ঠিক সেরকমভাবে ফিজিক্সের ক্ষেত্রেও সেম, ক্যাটাগরি 1-এ থাকবে 30টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান 1 এবং ক্যাটাগরি 2-এতে থাকবে 5টা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের মান হবে 2 এবং ক্যাটাগরি 3-তে থাকবে 5টা কোশ্চেন এবং প্রত্যেকটা প্রশ্নের মান হবে 2। এরকমভাবে কিন্তু 40টা প্রশ্ন থাকবে এবং টোটাল নম্বর হবে 50 নম্বর। কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম, তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এমসিকিউ টাইপের হবে এবং 3টে করে প্রত্যেকটা সাবজেক্টে 3টে করে ক্যাটাগরি থাকবে। তো এবার আমরা জেনে নেব যে এই অনলাইনে ফর্ম ফিল আপের জন্য কত টাকা
ফি এখানে পেমেন্ট করতে হবে। প্রথমত জেনারেলদের জন্য এখানে ফি বরাদ্দ করা হয়েছে, মেল 500 টাকা, ফিমেলদের জন্য 400 টাকা, এবং যারা এসসি ওবিসি আছে মেলের ক্ষেত্রে 400 টাকা আছে, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 300 টাকা বরাদ্দ করা হয়েছে এখানে। তো বন্ধুরা এবার আমরা জেনে নেব যে এই পরীক্ষাটির অ্যান্সার মোডটা কীরকম থাকবে, কীভাবে উত্তরগুলো দেবেন। তো কোশ্চেন্স আর টু বি অ্যান্সার্ড অন এ স্পেশালি ডিজাইন অপটিক্যাল মেশিন রিডেবল রেসপন্স ওএমআর শিট। আপনারা হয়তো দেখে থাকবেন ওএমআর শিটটা, তো আপনাদের সুবিধার্থে আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। তো যে উত্তর শিটগুলো আছে, অ্যান্সার শিটগুলো আছে, সেগুলো কিন্তু ওএমআর শিট হবে, অর্থাৎ অপটিক্যাল মেশিন রিডেবল রেসপন্স শিট হবে। ক্যান্ডিডেটস উইল ইন্ডিকেট দেয়ার রেসপন্স টু দ্য কোয়েশ্চেন্স বাই ডাইরেক্টিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট সার্কেল বাবল এন্টাইল উইথ এ পেন, ব্ল্যাক ইঙ্ক, বল পেন উইল বি প্রোভাইডেড বাই দ্য বোর্ড। অর্থাৎ উত্তর দেওয়ার জন্য ওই ওএমআর শিটে অ্যান্সার দেওয়ার জন্য প্রত্যেকটা অ্যান্সারের পাশে দেখবেন একটা করে সার্কেল আছে। তো আপনাদের কি করতে হবে, বোর্ড থেকে আপনাদেরকে একটা বল পেন দেওয়া হবে পয়েন্ট করার জন্য। তো সেই পেন দিয়ে সেই যথাযথ যে উত্তর হবে, সঠিক উত্তরের পাশে যে সার্কেলটা থাকবে, সেই সার্কেলটাকে কিন্তু আপনাকে বুলিয়ে সেটাকে কিন্তু ব্ল্যাক কিংবা ব্লু করতে হবে, ডার্ক করতে হবে সেটা। তো এরকমভাবে কিন্তু আপনারা অ্যান্সারগুলো দিতে পারবেন। তো অন্য কোনো অ্যান্সার মেথড কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে না। এই যেমন ধরুন অনেকে টিক মার্ক দেয়, অনেকে শুধু সার্কেল গোল করে দেয়, বা অনেকে ক্রস ওখানে দিয়ে দেয় উত্তরের জন্য। তো এইগুলো কিন্তু ওখানে অ্যাপ্লিকেবল হবে না, ওগুলো গ্রহণযোগ্য হবে না। তো আপনাদেরকে ডার্ক করতে হবে, প্রত্যেকটা অ্যান্সারের পাশে ডার্ক করতে হবে পেন দিয়ে। তো এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের যে অ্যান্সার সেটা কিন্তু ইন্ডিকেট করতে পারবেন। তার পরে পয়েন্ট দেখবেন এখানে, রেসপন্স মার্কিং ক্যানট বি এডিটেড অর চেঞ্জড, ইরেজড, মডিফাইড। অর্থাৎ আপনি একবার কিন্তু ডার্কেনিং করে দিলে, সঠিক উত্তরটাকে যদি ডার্কেনিং করে দেন, সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু ওগুলো আর চেঞ্জ করা যাবে না, মডিফাই করা যাবে না, কোনোভাবে এডিট করা যাবে না। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব যে পরীক্ষার কতগুলো নিয়ম রয়েছে, সেগুলো আমরা একটু সংক্ষেপে জেনে নিই। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রিচ দ্য এক্সামিনেশন সেন্টার অ্যাট লিস্ট 30 মিনিটস বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট। অর্থাৎ টেস্ট শুরু হওয়ার আগে, পরীক্ষা শুরু হওয়ার আগে 30 মিনিট আগে পরীক্ষার সেন্টারে পৌঁছতে হবে। বি শিওর অ্যাবাউট দ্য এক্সাক্ট লোকেশন অফ ইউর এক্সামিনেশন সেন্টার অফ means of commuting to avoid inconvenience if any on the day of examination। অর্থাৎ অসুবিধা এড়াতে পরীক্ষার দিন সঠিকভাবে কিন্তু আপনাদের যে এক্সামিনেশন সেন্টারে যে লোকেশনটা আছে, সেই লোকেশনটা জানতে হবে, এবং যাতায়াতের জন্য এক্স্যাক্ট এটা সঠিক কিন্তু মাধ্যম জোগাড় করতে হবে। তো 3 নম্বর পয়েন্ট বলছে, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু সিট ফর দ্য টেস্ট ইন এনি সেন্টার আদার দ্যান দ্য ওয়ান অ্যালটেড টু হিম অর হার অ্যান্ড ইজ মেনশন ইন দ্য অ্যাডমিট কার্ড। অর্থাৎ যে এক্সামিনেশন সেন্টার অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে এবং তাকে দেয়া হবে, সেই এক্সামিনেশন সেন্টার ছাড়া অন্য কোনো এক্সামিনেশন সেন্টারে কিন্তু টেস্টের জন্য অ্যালাউ করা হবে না। তো 4 নম্বর পয়েন্ট, এনি ক্যান্ডিডেট ফাউন্ড টু অকুপাই এ সিট আদার দ্যান দ্য ওয়ান অ্যালটেড টু হিম অর হার উইল বি রিপোর্টেড এগেনস্ট অ্যান্ড হিজ অর হার পেপার উইল বি ক্যান্সেলড। অর্থাৎ যদি যে সিটটা তাকে দেওয়া হয়েছে, ক্যান্ডিডেটকে যে সিটটা দেওয়া হয়েছে, যদি সেই সিটে না বসে অন্য কারোর সিটে গিয়ে বসে, তাহলে কিন্তু তার এগেনস্টে কিন্তু রিপোর্ট করা হবে এবং তার পরীক্ষাটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। ক্যারি দ্য ফলোইং ডকুমেন্টস টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার। এক্সামিনেশন সেন্টারে প্রবেশ করতে এই সমস্ত নিম্নলিখিত ডকুমেন্টগুলো কিন্তু নিয়ে যেতে হবে। প্রিন্টেড কপি অফ অ্যাডমিট কার্ডের প্রিন্টেড কপি নিয়ে যেতে হবে। এ কপি অফ কালার photograph as was uploaded during অনলাইন অ্যাপ্লিকেশনের সময় যেমন ফটোগ্রাফটা দেওয়া হয়েছিল, সেরকম একটি কালার ফটোগ্রাফ নিয়ে যেতে হবে। এনি ফটো আইডেন্টিটি কার্ড ইন অরিজিনাল সাজ এজ আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, 10 স্ট্যান্ডার্ড অ্যাডমিট কার্ড অর স্কুল আইডি কার্ড। তো আধার কার্ড, প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ভোটার কার্ডের অথবা 10 স্ট্যান্ডার্ড অ্যাডমিট কার্ড যে কোনো একটি ডকুমেন্ট হিসেবে নিয়ে যেতে হবে। বলছে ফ্রিস্কিং মে বি ক্যারিড আউট হোয়াইল এন্টারিং দ্য সেন্টার ফর চেকিং প্রোহিবিটেড অবজেক্টস আর্টিকেল। অর্থাৎ যে সমস্ত আর্টিকেলগুলো নিষিদ্ধ, সেই সমস্ত আর্টিকেলগুলো চেক করার জন্য, নিষিদ্ধ আর্টিকেলগুলো জিনিসপত্রগুলো চেক করার জন্য কিন্তু পরীক্ষা হলে ঢোকার সময় কিন্তু তাদেরকে ফ্রিস্কিং ব্যবহার করা যেতে পারে, তাকে চেক করা যেতে পারে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু টেক দেয়ার সিটস অ্যাট লিস্ট 50 মিনিটস বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট। অর্থাৎ টেস্ট শুরু হওয়ার 15 মিনিট আগে ক্যান্ডিডেটদেরকে উপদেশ দেওয়া হচ্ছে যেন তারা 15 মিনিট আগে তাদের সিটে বসে যায়। 8 নম্বর পয়েন্ট যেটা আছে, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার বিয়ন্ড দ্য শিডিউল টাইম অফ কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট। অর্থাৎ যে সময় পরীক্ষাটা নির্ধারণ করা হয়েছে, সেই সময়ের মধ্যে যদি না আসে, যদি সময় পেরিয়ে যায়, কিন্তু ক্যান্ডিডেটকে কিন্তু এক্সামিনেশন সেন্টারে প্রবেশ করতে অ্যালাউ করা হবে না, ঢুকতে অ্যালাউ করা হবে না। তো 9 নম্বর পয়েন্ট আছে, ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি এনি রিটেন অর প্রিন্টেড ম্যাটেরিয়াল, ক্যালকুলেটর, পেন, লক টেবল, রিস্ট ওয়াচ অর এনি কমিউনিকেশন ডিভাইস লাইক মোবাইল ফোনস, এনি ব্লুটুথ ডিভাইস। এই সমস্ত ম্যাটেরিয়ালগুলো কিন্তু ভিতরে অ্যালাউ করবে না। সো এগুলো নিয়ে না যাওয়াই বেটার। যদি কোনো ক্যান্ডিডেটের কাছে এরকম কিছু পাওয়া যায়, তাহলে কিন্তু তার এগেনস্টে রিপোর্ট করা হবে এবং তার পরীক্ষা কিন্তু পরবর্তীতে ক্যান্সেল করা হবে। তো 10 নম্বর পয়েন্ট বলছে, কোশ্চেন্স বুকলেট উইল বি ডিস্ট্রিবিউটেড ওয়েল বিফোর কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট। অর্থাৎ টেস্ট শুরু হওয়ার আগে কিন্তু যে প্রশ্ন বুকলেটগুলো আছে, সেগুলো কিন্তু দেওয়া হবে। টেক আউট দ্য ওএমআর সিট অ্যান্ড চেক দ্যাট ইউর ওএমআর নাম্বার অ্যান্ড কোশ্চেন বুকলেট আর দ্য সেম।
হ্যাঁ, এবার বলছি যখন আপনাকে কোশ্চেন বুকলেটটা দেওয়া হবে আর এবং ওএমআর শিটটা দেওয়া হবে তখন একবার ভালো করে চেক করে দেখে নেবেন যে আপনার যে ওএমআর শিটটা দেওয়া হয়েছে এবং কোশ্চেন বুকলেটটা দেওয়া হয়েছে যেন দুটো নাম্বার যেন সেম হয়। ইফ নট, যদি না হয় তাহলে আস দ্য ইনভিজিলেটর টু রিপ্লেস দ্য হোল সেট ফ্রম দ্য সেম সিরিজ। যদি এরকম কোনো মিসম্যাচ থাকে তাহলে যে আপনার যে ইনভিজিলেটর রয়েছে তাদেরকে বলবেন যেন আপনারা ওটা পাল্টে দেন। 11 নম্বর পয়েন্ট যেটা বলছে পুট ইউর সিগনেচার অন দ্য টপ অফ দ্য কোশ্চেন বুকলেট। কোশ্চেন বুকলেটের উপর আপনার সিগনেচারটা করতে হবে। 12 নম্বর পয়েন্ট যেটা বলছে রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন অন ওএমআর শিট। ওএমআর শিটে দেওয়া ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে পড়ে নেবেন। অ্যান্ড অন দ্য কভার পেজ অফ কোশ্চেন বুকলেট ভেরি কেয়ারফুলি। এবং কোশ্চেন বুকলেটের কভার পেজে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে পড়ে নেবেন। তো 13 নম্বর পয়েন্ট যেটা রাইট কোশ্চেন বুকলেট নাম্বার অ্যান্ড রোল নাম্বার অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেস অন দ্য ওএমআর শিট। ওএমআর শিটের উপযুক্ত জায়গায় কিন্তু আপনার বুকলেট নাম্বার এবং রোল নম্বরটা লিখতে হবে। রং এন্ট্রি অফ কোশ্চেন বুকলেট নাম্বার অ্যান্ড রোল নাম্বার মে লিড টু রিজেকশন অফ দ্য ক্যান্ডিডেটস মে। তো পরবর্তী 14 নম্বর পয়েন্ট যেটা আছে ডার্কেন দ্য অ্যাপ্রোপ্রিয়েট সার্কেল বাবলস অফ কোশ্চেন বুকলেট নাম্বার রোল নাম্বার অ্যান্ড কোশ্চেন বুকলেট সিরিজ। অর্থাৎ আপনাকে যে পেন বোর্ড থেকে দেওয়া হবে ইনভিজিলেটর যে পেনটা দেবেন সেই কলম দিয়ে কিন্তু আপনার যে ওএমআর শিটের অ্যান্সার সার্কেলগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে ডার্কেনিং করতে হবে। 15 নম্বর যে পয়েন্টটা বলছে রাইট ইউর নেম ইন ব্লক লেটার্স। বড় হাতে সবগুলো ব্লক লেটারে লিখতে হবে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে। নেম অফ দ্য সেন্টারের নাম লিখতে হবে। পুট ইউর সিগনেচার ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস অন ওএমআর শিটে উপযুক্ত জায়গায় সিগনেচার করতে হবে। আরেকটা বিষয় 17 নম্বর কোশ্চেন বুকলেটস ক্যান বি ওপেন্ড অনলি অ্যাট দ্য টাইম অফ কমেন্সমেন্ট অফ টেস্ট। অর্থাৎ টেস্টের সময় শুধুমাত্র কেবলমাত্র টেস্টের সময় কিন্তু আপনি আপনার যে কোশ্চেন বুকলেট আছে সেটা কিন্তু খুলতে পারবেন। অ্যান্ড অ্যাজ উইল বি অ্যানাউন্সড বাই দ্য ইনভিজিলেটর। অথবা যখন ইনভিজিলেটর যখন বলবেন খুলতে তখন খুলবেন। চেক অল দ্য পেজেস অফ কোশ্চেন বুকলেট। সমস্ত কোশ্চেন বুকলেটের পেজগুলো দেখে নেবেন। এবং 18 নম্বর যেটা বলছে মেনটেন সাইলেন্স ডিউরিং দ্য টেস্ট। এবং পরীক্ষা চলাকালীন কিন্তু নীরবতা পালন করতে হবে, ঠিক আছে, শান্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। নো ডিসকাশন উইল বি অ্যালাউড উইথ দ্য ইনভিজিলেটর রিগার্ডিং এনি কোশ্চেন। কোনো প্রশ্ন সংক্রান্ত বিষয়ে ইনভিজিলেটরের সঙ্গে কিন্তু কোনো আলোচনা করা যাবে না। আরেকটা পয়েন্ট যেটা আছে 24 নম্বর পয়েন্ট যেটা শেষে দেখবেন, ইফ এনি এক্সামিনি ফাউন্ড ইম্পারসোনেটিং হি অর সি উইল বি হ্যান্ডেড ওভার টু দ্য পুলিশ অ্যান্ড ক্যান্ডিডেচার অফ দ্য অরিজিনাল ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেলড আউটরাইট। বলছি যদি কোনো এক্সামিনি কোনো পরীক্ষার্থী যদি কাউকে ইম্পারসোনেটিং করতে দেখা যায়, অর্থাৎ এমন কোনো ব্যক্তি হতো কোনো ক্যান্ডিডেটের পরিবর্তে একই রকম দেখতে, যদি ক্যান্ডিডেট না আসে যদি তার পরিবার তাকে দিয়ে পরীক্ষা দেওয়ায় একই রকম দেখতে, তাহলে কিন্তু তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং তার পরীক্ষা কিন্তু বাতিল করে দেওয়া হবে। তো চলুন বন্ধুরা এবার আমরা সরাসরি চলে যাই মেন ভিডিওতে, যেখানে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য ফর্ম ফিল আপ করবেন অনলাইনে। তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে পারেন। তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে সরাসরি প্রবেশ করি মূল ভিডিওতে। তো বন্ধুরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, আপনাদের মোবাইল কিংবা ডেস্কটপ অথবা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার কিন্তু ওপেন করে নেবেন। নেওয়ার পর এখানে সার্চ বারে এসে টাইপ করবেন WBGEE, ঠিক আছে, সার্চ করে দেবেন। সার্চ করার পর একদম টপে দেখবেন WBGE যে ওয়েবসাইট এখানে অন হয়েছে .nic.in। তো এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখবেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাবে। তো আপনারা এখানে সিম্পলি এসে এখানে এক্সামিনেশন অপশানে এসে দেখবেন WBGE এই যে অপশানটা খুলে গিয়েছে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে এসে দেখবেন একটা বক্স এখানে দেখাবে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড। তো সিম্পলি আপনার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর WBGE 2024 এই অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখবেন এরকম একটা লগ ইন পেজ কিন্তু খুলে যাবে। এখানে এসে আপনাদের যেটা করতে হবে, যেহেতু আমরা রেজিস্ট্রেশন করবো, তো আমরা এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশনটির উপর ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাবে আরও একবার এখানে দেখাবে যে প্লিজ রিড কেয়ারফুলি। এখানে কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে, পরীক্ষা ফর্ম ফিল আপের কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। তো এখানে একটু ভালো করে দেখে নেবেন। দেখার পর এখানে ভালো করে চেক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এসে আই এগ্রি অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে মেন রেজিস্ট্রেশন যে ফর্মটা আছে সেটা কিন্তু এখানে খুলে যাবে। তো এখানে সর্বপ্রথম পার্সোনাল ডিটেলস এখানে দিতে হবে, ক্যান্ডিডেটের নাম এখানে দিতে হবে। তারপরে দেখবেন ডান দিকে দেখবেন ফাদার্স নেম, ক্যান্ডিডেট যে ফাদার্স নেম একদম ডকুমেন্ট দেখে সঠিকভাবে বসিয়ে দেবে, কারণ একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে দ্বিতীয়বার কিন্তু আপনি আর সেগুলোকে মডিফাই কিংবা চেঞ্জ করতে পারবেন না। 3 নম্বরে এসে দেখবেন মাদার্স নেম এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ, এখানে ডে মান্থ ইয়ার ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন। দেওয়ার পর জেন্ডার সিলেক্ট করবেন। করার পর আইডেন্টিফিকেশন নাম টাইপ, অর্থাৎ এখানে ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ক্লাস 10 অ্যাডমিট কার্ড, এনি আদার গভর্নমেন্ট ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি কার্ড এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এখানে যেটা হবে আপনাদের সেটা সিলেক্ট করে নিয়ে তার যে নাম্বারটা আছে সেই আইডেন্টিটি নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন এখানে। বসানোর পর দেখবেন কন্ট্যাক্ট ডিটেলস, এখানে ইন্ডিয়ান যে ISD কোড সেটা থাকবে। এখানে আপনাদের যে মোবাইল নম্বর আছে মোবাইল নম্বরটা বসিয়ে দেবেন। দেওয়ার পর একটা ভ্যালিড ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর বন্ধুরা এখানে পাসওয়ার্ড সিলেক্ট করবেন। আপনাদের খুব ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। যে পাসওয়ার্ড দিয়ে এখানে দেবেন, দেখবেন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কতগুলো এখানে কিছু রুলস আছে। এখানে দেখবেন পাসওয়ার্ড কিন্তু
8 থেকে 13টা ক্যারেক্টারের হতে হবে এবং পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান আপার কেস, অর্থাৎ একটা বড় ক্যাপিটাল লেটার থাকবে, একটা স্মল লেটার থাকবে এবং নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টারের ভিত্তিতে কিন্তু আপনার পাসওয়ার্ডটা তৈরি করতে হবে। তো এখানে পাসওয়ার্ডটি বসিয়ে নেবেন, নেওয়ার পর সেই সেম পাসওয়ার্ডটি এখানে কিন্তু আবার দিয়ে দেবেন কনফার্ম পাসওয়ার্ডে। সিকিউরিটি পিন ভেরিফিকেশন, অর্থাৎ এই যে সিকিউরিটি ক্যাপচাটা আছে সেটা দেখে সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন, দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু আমাদের যে রেজিস্টার মোবাইল নম্বর দিয়েছিলাম তাতে কিন্তু একটা ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ইমেলেও কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমরা সিম্পলি সেখান থেকে ওটিপিগুলো নিয়ে এখানে বসিয়ে ভেরিফাই করে নেব। তো আমরা এখানে মোবাইলে আসা ওটিপিটি এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দেওয়ার পর ইমেলে যে ওটিপিটি এসে সেটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো দেখে দেওয়ার পর এই ক্যাপচাটি দেখে সঠিকভাবে এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এটা ভেরিফাই হয়ে গিয়েছে এবং আমাদের যে মেন ড্যাশবোর্ড সেটা সেখানে নিয়ে চলে এসছে। তো এখানে এসে বন্ধুরা দেখবেন এখানে কিন্তু অনেকগুলো স্টেপ আছে, সেই স্টেপগুলো পূরণ করতে হবে। প্রথমত আমাদের রেজিস্ট্রেশনটা সেটা কমপ্লিটেড হয়ে গেছে, এবার অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবো, করার পর কোয়ালিফিকেশান ডিটেলস আছে, তারপর দেখবেন কন্ট্যাক্ট ডিটেলস, তারপর এক্সাম সেন্টার ডিটেলস, তারপর দেখবেন আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, ফাইনাল সাবমিট অ্যান্ড পে রেজিস্ট্রেশন ফি। তো এখানে আমরা যে কাজটা করবো এখন অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করবো। তো তার জন্য কী করতে হবে, ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেট নেম, ফার্স্ট ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ এগুলো কিন্তু অটোমেটিক ফিল হয়ে বসে গিয়েছে। তো আমাদের যেটা করতে হবে এবার স্টেট অফ ডোমিসাইল এটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন রাজ্যে বসবাস করেন এটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করে দিলাম, তারপর দেখবেন রিলিজিয়নটা সিলেক্ট করতে হবে, তারপর দেখবেন ক্যাটাগরি যদি আপনারা ওবিসি ওবিসি দিতে পারেন, জেনারেল হলে জেনারেল করে দেবেন। তো যেটা আপনাদের ক্ষেত্রে হবে সেটা আপনারা করে দেবেন। সাব ক্যাটাগরি ডিটেলস অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটি ওটা ইয়েস অর নো করতে হবে। যদি কোনো প্রতিবন্ধকতা যদি হয়ে থাকে, প্রতিবন্ধী হয়ে থাকে অ্যাপ্লিকেন্ট, তো সেক্ষেত্রে এখানে ইয়েস অথবা নো করতে পারেন। টিউশন ফি ওয়েভার, অর্থাৎ এমন ক্যাটাগরির লোকও আছে যে তাদের টিউশন ফিজ দিতে হয় না, সেক্ষেত্রে সেরকম হলে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। এটা দেওয়ার পর দেখবেন আদার ইনফরমেশন, অন্য ইনফরমেশন চাওয়া হচ্ছে এখানে। তো এখানে ক্লিক করে দেখবেন যে ইনকাম ক্যাটাগরি যেটা আছে সেটা আপনার কি 2.5 লাখের উপরে নাকি 2.5 লাখের নিচে সেটা করতে হবে এখানে। তো যেটা হবে সেটা করে দেবেন। বিলো 2.5 লাখ 2.5 লাখের নিচে করতে পারেন, বিটুইন 2.5 থেকে 8 লাখের মধ্যে করতেও পারেন। তো যেটা হবে সেটা করবেন, করার পর নেক্সট অ্যান্ড সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর ফিল কোয়ালিফিকেশান ডিটেলসে চলে এসেছে এবং এখানে আপনাদের যে কোয়ালিফিকেশান ডিটেলস আছে সেটা কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। তো এখানে এসে দেখবেন পাসিং স্ট্যাটাস, পাস করেছেন নাকি পরীক্ষায়, আপনি কি উচ্চ মাধ্যমিক পাস করেছেন নাকি 2024-এ উচ্চ মাধ্যমিকে বসতে চলেছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। যদি পাস করে থাকেন তাহলে পাসটে মারবেন, অথবা যদি 2024-এ বসতে চলেছেন পরীক্ষায় যদি এরকম হয় তাহলে অ্যাপিয়ারিং এখানে সিলেক্ট করবেন। করার পর দেখবেন ইয়ার অফ পাসিং, যদি পাস করে থাকেন তো কোন সালে পাস করেছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। করার পর নেম অফ বোর্ড, কোন বোর্ডের আন্ডারে আপনি এইচএস বা উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, করার পর স্কুল ইনস্টিটিউট নেম, কোন স্কুলে থেকে আপনি পরীক্ষা দিয়েছিলেন সেই স্কুলের নামটি এবং অ্যাড্রেস এখানে ফিল করতে হবে এবং স্কুলের যে পিনকোড আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। করার পর এখানে সিম্পলি সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর বন্ধুরা দেখবেন কন্ট্যাক্ট ডিটেলস এখানে চাওয়া হচ্ছে। এখানে আপনাদের যে ভিলেজ নেম সেটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর দেখবেন যে সাব লোকালিটি অথবা কলোনি অথবা পুলিশ স্টেশনের নাম, এটা অপশনাল, যদি না চান নাও দিতে পারেন। তো এটা এখানে পুলিশ স্টেশন নামটি দিয়ে দেবেন। দেওয়ার পর দেখবেন এখানে ভিলেজ অথবা পোস্ট অফিসের নাম আবার চাওয়া হচ্ছে, এখানে পোস্ট অফিসের নামটা দিয়ে দেবেন। তারপর কান্ট্রি সিলেক্ট করবেন। করার পর দেখবেন স্টেট নেম আসবে, স্টেট আপনাদের যে রেসপেক্টিভ যে স্টেট আছে সেটা এখানে বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট নেমটা বসিয়ে এখানে সিলেক্ট করে বসিয়ে দেবেন, পিন নম্বরটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস করে দেবেন। এখানে ক্লিক করে দেখবেন আপনি যে উপরে যে অ্যাড্রেসটা দিয়েছেন সেটা কিন্তু অটোমেটিক এখানে ফিল হয়ে নিচে বসে যাবে। যাওয়ার পর এখানে সিম্পলি আপনি সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর বন্ধুরা এবার দেখবেন এক্সাম সেন্টার ডিটেলস, অর্থাৎ যে সেন্টারটাকে আপনারা এখান থেকে প্রেফার করবেন সেই সেন্টারে কিন্তু আপনারা পরীক্ষা দিতে যেতে পারবেন। তো এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে আপনাদের যে স্টেটটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে চুজ এক্সাম সিটি, ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেখবেন যেখানে আপনাদের সেন্টার পড়বে সেটা কিন্তু আপনার প্রেফার্ড এক্সামিনেশন সেন্টার। তো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন আপনার যে প্রেফার্ড এক্সামিনেশন সিটি 1-এ সেন্টারটাকে সিলেক্ট করতে পারবেন। তো যদি চান আপনি আবারও কিন্তু এক্সামিনেশন সেন্টার দ্বিতীয় সেন্টার যেটা আছে সেটাকে চুজ করে নিতে পারবেন এখান থেকে। আবার চাইলে 3 নম্বর সেন্টার এখান থেকে চুজ করতে পারবেন। তো এক্সাম সেন্টার চুজ করার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এখানে এবার আপনাদের যেটা করতে হবে আপলোড ডকুমেন্ট অর ইমেজেস, অর্থাৎ এখানে আপনার প্রথমত ফটোগ্রাফ এখানে আপলোড করতে হবে। তো জেপিজি ফরম্যাটেড মিনিমাম 10 এবং ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে আপনার যে ফটোগ্রাফটি আছে সেটা কিন্তু আপলোড করে দেবে। দেওয়ার পর সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচারটিও জেপিজি ফরম্যাটে হবে, ম্যাক্সিমাম 30 কেবি এবং মিনিমাম 4 কেবির মধ্যে কিন্তু এটা আপলোড করে দিতে হবে। করে দেওয়ার পর সাবমিট অ্যান্ড প্রিভিউ অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা সাবমিট অ্যান্ড প্রিভিউ অপশানে ক্লিক করার পর বন্ধুরা আপনার যে ফটো এবং সিগনেচারটি আপলোড করলেন সেটা কিন্তু এখানে দেখাবে। তো এখানে চেক অ্যান্ড ভেরিফাই অপশানে সেলফ ভেরিফাইড এবং
দু জায়গায় সেলফ ভেরিফাইড করে দিয়ে সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। করার পর কিন্তু আপনাদের যে প্রিভিউ এবং ফাইনাল সাবমিট অপশন চলে আসবে। এখানে দেখে নেবেন একবার আপনার যে ডিটেলসগুলো ফিল করলেন, ফার্নিশ করলেন, সেগুলো ঠিকঠাক আছে কিনা একবার ভালো করে দেখে নেবেন। দেখার পর কিন্তু বন্ধুরা একদম নিচে এসে দেখবেন এখানে ডিক্লারেশন আছে, ডিক্লারেশনে ক্লিক করে এখানে কিন্তু সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করেছি কাইন্ডলি ভেরিফাই অল দ্য ডিটেলস কেয়ারফুলি বিফোর ফাইনাল সাবমিশন, ওয়ান সাবমিটেড দিস ক্রেডেনশিয়াল ক্যানট বি চেঞ্জড অ্যাগেন। এই সমস্ত এগুলো আবার চেঞ্জ করা যাবে না, ক্রেডেনশিয়ালগুলো যদি একবার সাবমিট হয়ে যায়। তো এখানে ইয়েস বাটন করে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর বন্ধুরা দেখবেন এখানে কিন্তু সমস্ত স্টেপগুলো কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। কেবলমাত্র এখানে ফিজ পেমেন্টটা এখানে বাকি আছে, ইনকমপ্লিট আছে। তো এখানে আপনারা সিম্পলি পে রেজিস্ট্রেশন ফি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাবেন ইউ আর রিকোয়ার্ড টু পে অ্যান অ্যামাউন্ট অফ ₹500। এখানে পেমেন্ট মোডটা সিলেক্ট করবেন, অনলাইন পেমেন্ট করবেন, করে পে ফি এখানে অপশানে ক্লিক করে দেবেন। তো এখানে দেখবেন অনেকগুলো পেমেন্ট অপশান আছে। তো আপনারা চাইলে এখান থেকে SBI পেমেন্ট, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন। তো আপনার যেটা থাকবে তো সে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং অথবা UPI এর মাধ্যমে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। তো আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে এখানে প্রসিড ফর পেমেন্ট অপশানে ক্লিক করে আপনার পেমেন্টটা করে দেবেন। করে দেওয়ার পর দেখবেন আপনার যে সাকসেসফুল রিসিপ্ট পেমেন্টের যেটা আছে সেটা কিন্তু রিসিপ্টটা কিন্তু জেনারেট হয়ে যাবে এবং আপনার যে সার্টিফিকেট প্রিন্ট আউট কপিটি সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে আপনারা কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল আপটা অনলাইনে করে নিতে পারবেন। করার পর পেমেন্টটাও করে নিতে পারবেন। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনার যে পেমেন্ট অ্যাকনলেজমেন্ট কপি সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটাও কিন্তু হচ্ছে কি অটোমেটিক আপনি সাবমিট হয়ে যাবে। যাওয়ার পর আপনি সেটাকে ডাউনলোড প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে এরকম নতুন গুরুত্বপূর্ণ ভিডিও যখন আসবে তখন তার নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আরও একটি এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।